হ্যালো চ্যাম্পিয়ন্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। বেঙ্গল এডুকেটার্স ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, অলরেডি আমরা তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি, আর এবার বারি হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার ডিসকাস করা। বুঝতে পারলে? তো কী করবো, আমরা এই চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার ডিসকাস করবো। ঠিক আছে, তো এটা আমাদের কোশ্চেন অ্যান্সার ডিসকাশনের সেশন নাম্বার 1, ঠিক আছে, বা লেকচার নাম্বার 1। এরকম আরও হয়তো একটা ভিডিও আসবে, সেখানে আমরা আরও কিছু কোয়েশ্চেন আলোচনা করব। ঠিক আছে, আর যে শুধু ফিজিক্যাল সায়েন্সের এই চ্যাপ্টারেই শুধু পড়ানো হবে এইভাবে কোয়েশ্চেন, মানে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন আনসার, এমনটা না। আমরা খুব শীঘ্রই সমস্ত সাবজেক্টে যেগুলো চ্যাপ্টার অলরেডি পড়া হয়ে গেছে সেগুলো থেকে কোয়েশ্চেন আনসার অবশ্যই করানো হবে। আর যেগুলো চ্যাপ্টার নেক্সট হবে, মানে যেদিন চ্যাপ্টার শেষ হবে তার পরের লেকচারটা এইভাবে কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস সেশনই হবে। ঠিক আছে, তো আমরা কিভাবে এই কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস সেশন আমরা আলোচনা করব। আমরা যে কোনো একটা রেফারেন্স বুক নিয়ে নেব, বা আমরা টিচারদের আমরা চেষ্টা করব যে কোনো দুটো বই, ঠিক আছে, যে কোনো দুটো বই থেকে চ্যাপ্টারের লাস্টে যেসব কোশ্চেন দেওয়া আছে সেই সব কোশ্চেন আমরা প্র্যাকটিস করব। হতে পারে সেই বইটা তোমাদের কাছে নাই, তো সেই জন্য কী করবো, আমরা সেখানে পাশে এখানে একটা করে স্ক্রিনশট দেওয়া থাকবে, বইটার একটা ছবি দেওয়া থাকবে, যেখানে তোমরা কোশ্চেনগুলো দেখতে পাবে। ঠিক আছে, আর আমরা কি করব, এখান থেকে বই দেখে সেই কোশ্চেনগুলো সলভ করব। আর শুধু যে মানে এগুলো কোশ্চেনই না, কিছু সময় যাবে, তারপরে আমরা বিভিন্ন কোশ্চেন ব্যাংক, যেমন প্রশ্ন বিচিত্রা হয়, তারপরে প্রশ্ন সাথী হয়, তারপরে আরও দেখেছি কোশ্চেন বাঞ্চ বলে একটা আছে। তো সেই সমস্ত বই থেকে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো প্র্যাকটিস করব। এখন শোনো তোমরা, যে আমরা যদি এই বই বা যে কোনো দুটো বই ফলো করি, তাহলে আমাদের 95% কোশ্চেন, মাধ্যমিকে যে 95% কোশ্চেন আসবে সেটা অলরেডি সলভ হয়ে যাবে। বাকি থাকলো 5%। হ্যাঁ, কিছু কিছু কোশ্চেন একটু ঘুরিয়ে থাকে, একটু থাকে, সেটা আমরা যখন কোনো কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবো, যত আস্তে আস্তে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবো, কোশ্চেনের ধরনগুলো বুঝতে পারবো। ঠিক আছে, তো কোশ্চেন শুধু চ্যাপ্টার পড়লেই হবে না, কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসটাও একটা অনেক বড় ব্যাপার। কিন্তু অনেক বিভিন্ন বড় বড় পরীক্ষায় বলে, মানে তোমাদের মাধ্যমিকে একটু এটার উপরে কম ফোকাস করা হয়, কিন্তু তোমরা টপার্সদের ইন্টারভিউ দেখো বা বিভিন্ন বড় বড় পরীক্ষা যখন টিচাররা পড়ায়, তখন বলে যে তোমরা শুধু থিওরি পড়ে হবে না, শুধু বই পড়ে নিলাম, চ্যাপ্টার পড়ে নিলাম, কি আছে শুধু এটুকুতে হবে না। কী করতে হবে, আমাদের ওই চ্যাপ্টারের বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে, বিভিন্ন বই থেকে, বিভিন্ন রেফারেন্স বুক থেকে আমাদের কী করতে হবে, সলভ করতে হবে। তাহলে আমরা ওই চ্যাপ্টারটা 100-এ 100 পাওয়ার মতো করে সেটার জন্য তৈরি হতে পারবো। আর আমরা চাই যে তোমরা প্রতিটা সাবজেক্টে 100-তে 100 পাওয়ার মতো যোগ্যতা রাখো, ঠিক আছে, সামর্থ্য রাখো, যাতে তোমরা সেটাকে ভালোভাবে প্রিপেয়ার করতে পারো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আমরা কি চেষ্টা করব, যে প্রতিটা চ্যাপ্টারের কোশ্চেন আনসার প্র্যাকটিস করাবো। ঠিক আছে, প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা সাবজেক্টেরই তোমরা হয়তো সবাই জানো যে আমাদের চ্যানেলে শুধু যে একটা স্পেসিফিক সাবজেক্ট পড়া হয় এমনটা না, একটা ব্যাচ করা হয়েছে, যে আমি চ্যাম্পিয়ন্স বলি প্রথমে। তো তোমাদের ব্যাচের নাম হচ্ছে চ্যাম্পিয়ন। তো এই চ্যাম্পিয়ন ব্যাচে তোমাদের সমস্ত সাবজেক্ট পড়া হয়, তাই তো তোমরা এটা জানো। আর এখান থেকে আশা করছি তোমরা উপকৃত হচ্ছ। আর কতটা উপকৃত হচ্ছ, ক্লাসের পরে তোমরা একটা কমেন্ট করে জানিয়ে দেবে স্যারেদের, যে স্যার হ্যাঁ আমি উপকৃত হচ্ছে। তাহলে স্যাররাও একটু মোটিভেট হবে যে হ্যাঁ, মানে আমি কিছু একটা ভ্যালু অ্যাড করতে পেরেছি একটা স্টুডেন্টের লাইফে। বুঝতে পারলে? তো ঠিক আছে, কথা অনেক হলো, তাহলে আমাদের এই যে কোশ্চেন অ্যান্সার শেষ আছে, এটা আমরা আজকে স্টার্ট করছি। আর এটা আমি আজকে যেটা করব, ভট্টাচার্য ব্রাদার্স প্রকাশনী একটা আছে, সেই প্রকাশনী অভিনব ভৌত বিজ্ঞান বলে একটা বই আছে, সেখান থেকে করছি। আমার কাছে আরও বই আছে, ছায়াও আছে, মানে সাতরাও আছে। তো আমি এরপরে, মানে এটা 01 দিয়েছি, এরপর 02 সেশনও আসবে, সেখানে কি হবে, যে ওই ছায়া বইয়ের বিভিন্ন কোশ্চেন সলভ করানো হবে। ঠিক আছে, তো আজকে আমরা, মানে এমনটা না এই ভিডিওটা স্কিপ করে দাও যে আমার বইয়ে নাই, সবগুলো বই একই। ঠিক আছে, যে আমার কাছে অভিনব বই নাই তার মানে আমি এই ক্লাসটা করব না, সমস্ত ক্লাসই করো। কেন, যত কোশ্চেন প্র্যাকটিস করবে অত তোমার কনসেপ্ট মজবুত হবে, তোমার থিওরি মজবুত হবে আরও। ঠিক আছে, তাহলে তুমি পরীক্ষা আরও ভালোভাবে পড়তে পারবে, মানে পরীক্ষায় ভালোভাবে ফল করতে পারবে, তাই না? পরীক্ষায় তো কোশ্চেনই আছে। তো ঠিক আছে, কথা অনেক হলো, তাহলে স্টার্ট করি আমরা। দেখো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা কত? তো আমরা ক্লাসেই পড়েছিলাম যে আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা কত হয়, 0 হয়। আর এর পাশাপাশি আরেকটা কোশ্চেন পড়েছিলাম যে আদর্শ যেগুলো পরিবাহী হয় তাদের তাপ পরিবাহিতা কত হয়, তাদের তাপ পরিবাহিতা হয় অসীম। ঠিক আছে, তো এই সঙ্গে সঙ্গে আমাদের দুটো কোশ্চেন হয়ে গেল, 1.1 এর আনসার হবে 0। ঠিক আছে, দেখো তারপরে নেক্সট কোশ্চেন দেওয়া আছে আপাত প্রসারণ গুণাঙ্ক আছে শুধুমাত্র কার? তো আমরা যখন পড়েছিলাম আপাত প্রসারণ গুণাঙ্ক শুধুমাত্র আমরা দেখেছিলাম তরলের ক্ষেত্রেই আছে। ঠিক আছে, তো এটাও অপশন হয়ে যাবে বি। তারপর বলছে দেখো তাপীয় রোধের এসআই একক নিম্নলিখিতের মধ্যে কোনটি? তো আমরা তাপীয় রোধের এসআই একক আমরা ক্লাসে পড়িনি। ঠিক আছে, তো এখানে কোশ্চেন এসছে, তো পরীক্ষা কি ছেড়ে চলে আসবো? তো না, উত্তর কি হবে না। তাহলে আমরা কি পড়েছিলাম বলো তো, যে কে এর একক পড়েছিলাম। কে এর একক কি পড়েছিলাম মনে পড়ো? কে এর এসআই একক আমরা পড়েছিলাম
ওয়াট, মিটার ইনভার্স আর কেলভিন ইনভার্স, তাই না? এবার আমাদের কি বলছে, তাপীয় রোধাঙ্কের একক চেয়েছে। তো তাপীয় রোধের একক চেয়েছে। তো তাপীয় রোধের তাপীয় রোধ সমান সমান আমরা কি লিখতে পারি বলো? তাপীয় রোধ সমান আমরা লিখি, কি লিখি বলো? তাপীয় রোধ সমান সমান লিখি আমরা 1/k আর d/a, তাই না? এটাই আমরা তাপীয় রোধ লিখি। আমরা পড়েছি ক্লাসে যে তাপীয় রোধ, এই রাশিটাকে আমরা কি বলি? তাপীয় রোধ বলি। এবার 1/k এর একক লিখবো, মানে কে এর একক, তো কে নিচে আছে, তো নিচে একক হচ্ছে ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, ঠিক আছে? আর ডি মানে কি? ডি মানে আমরা পড়েছিলাম দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যের এসে একক কী হয়? মিটার হয়। আর ক্ষেত্রফলের এসে একক কী হয়? মিটার স্কোয়ার। তাহলে এটা মিটার স্কোয়ার, তো মিটার মিটার কেটে গেল, তাহলে থাকলো কি? ওয়াট ইনভার্স মিটার। দেখো এটা ইনভার্স আছে, তো ওপরে ইয়ে হয়ে যাবে। এটা দেখো মিটার, এটা আমরা কিভাবে করব? ওপরে 1, নিচে মিটার ইনভার্স লেখা আছে, তার মানে ওপরে কি লেখা আছে? m⁻0, নিচে লেখা আছে m-1, তার মানে m0 আর -1, এটা আমরা পড়েছি, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে m এর পাওয়ার হয়ে গেল 1, আর 1 আমরা সাধারণত লিখি না। তাহলে ওপরে গেলে কী হবে? ডাইরেক্ট ইনভার্সটা হটে যাবে। ওপরে গেলে ডাইরেক্ট কী হবে? ইনভার্সটা হটে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে কী হবে? এখানে হচ্ছে কেলভিন চলে এলো, আর এটা 1/মিটার নিচে আছে, তাহলে মিটার আর মিটার কেটে যাবে, মিটার মিটার কেটে গেল, তাহলে আলটিমেটলি কী থাকলো? ওয়াট ইনভার্স কেলভিন, ঠিক আছে? তাহলে আমরা একক কি দেখতে পেলাম? ওয়াট ইনভার্স কেলভিন। এবার তোমরা এখানে অপশানে দেখে নাও, অপশান কি আছে? ওয়াট ইনভার্স কেলভিন কোথায় আছে? কোথায়? আচ্ছা, কেলভিন ওয়াট ইনভার্স দিয়েছে, ডি নাম্বার অপশান। দেখো কেটা আগে লিখেছে আর ডাব্লিউটা পরে লিখেছে, ঠিক আছে? তো ওয়াট ইনভার্স কেলভিন আমাদের অপশান হয়ে যাবে ডি নাম্বার, ঠিক আছে? তারপর বলছে কঠিন, তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে গামা এস দিয়েছে, গামা, তারপরে কী দিয়েছে? গামা আর গামা জি, ঠিক আছে? সলিডের জন্য অর্থাৎ কঠিনের জন্য দিয়েছে গামা এস, তরলের জন্য কি দিয়েছে? তরলের জন্য দিয়েছে গামা আর গ্যাসের জন্য দিয়েছে গামা জি, ঠিক আছে? তো বলছে যে এদের অর্ডার কি হবে। আমি মনে করো সবচেয়ে ক্লাসের ফার্স্টে কি পড়েছিলাম যে কঠিনের এখানে আয়তন প্রসারণ গুণাঙ্কের কথা বলেছে, বাট আমরা কি বলেছিলাম যে তরলের কঠিনের সবচেয়ে কম হয়, তারপরে তরলের বেশি হয়, তারপরে গ্যাসের বেশি হয়। তাহলে এখানে কার সবচেয়ে বেশি হবে? গ্যাসের বেশি হবে। তাহলে আমাদের এরকম হবে, ঠিক আছে? তো এই অপশানটা কি আছে? এখানে আয়তন দিয়ে জিজ্ঞেস করেছে, তোমাদের দৈর্ঘ্য দিয়ে জিজ্ঞেস করতে পারে, বলে দিল আলফা এস, ঠিক আছে? একটু ভুল হলো, যেহেতু গামা ছাড়া অন্য এদের তো আলফা বিটা কিছু হয় না, তাই না? তাহলে এরকম কোশ্চেন ফর্ম হবে না। তাহলে কী হবে? শুধু আয়তন দিয়ে জিজ্ঞেস করেছে, তাহলে আমাদের অর্ডারটা হয়ে যাবে এরকম। এই অর্ডারটা কোথায় আছে জাস্ট আমরা একটু যদি খোঁজার চেষ্টা করি, তো এইভাবে লিখেছে, বইয়ে এইভাবে লিখেছে, ঠিক আছে? আগে বড়টাকে লিখেছে, তারপরে ছোটোটাকে লিখেছে, তারপরে সবচেয়ে ছোটোটাকে লিখেছে। তাহলে এটা অপশান হচ্ছে আমাদের কত নম্বর? গামা জি আর এস, তাই না? তো অপশান নাম্বার বি। এখানে দেখে নাও তোমরা, অপশান নাম্বার বি। ক্লিয়ার হয়ে গেছে? এবার দেখো 5 নম্বর বলছে নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কঠিন পদার্থের প্রসারণ কোনটির ওপর নির্ভর করে না? তাহলে কোনটির ওপর নির্ভর করে না? লেখা আছে প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতা পার্থক্য, পদার্থের প্রকৃতি আর পদার্থের আপেক্ষিক গুরুত্ব। তো আমরা আগেই পড়েছিলাম যে কোনো পদার্থের কঠিন প্রসারণ গুণাঙ্ক বলি বা তরল প্রসারণ যাই বলি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক কী করে? তার প্রাথমিক যেটা থাকে দৈর্ঘ্য বলি বা ক্ষেত্রফল বা আয়তনের উপর নির্ভর করে না। তো এখানে আমাদের কী জিজ্ঞেস করেছে কোশ্চেনে যে কঠিন পদার্থের প্রসারণ কিসের উপর নির্ভর করে না? তাহলে আমরা বলবো প্রাথমিক দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে না। কেন বলো তো? প্রাথমিক দৈর্ঘ্য, যেটা দৈর্ঘ্য আর যেটা দৈর্ঘ্যের পার্থক্য থাকে সেটা কেটে যায়, ওই জন্য কী হয়? এটা ডিপেন্ড করে না, ঠিক আছে? তাহলে আমরা কী লিখে দেবো? প্রাথমিক দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না। তাহলে অপশান হয়ে যাবে এ, ঠিক আছে? বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কত হবে? চাপ গুণাঙ্কটা তোমাদের কাছে নতুন, আমি পড়াইনি ক্লাসে, জেনে রাখো যে আয়তন প্রসারণ গুণাঙ্ক আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়? আয়তন গুণাঙ্ক, ঠিক আছে? আর চাপ গুণাঙ্ক কি হয়? সমান হয়, ঠিক আছে? গুণাঙ্ক কার ক্ষেত্রে? আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি হয়? আয়তন গুণাঙ্ক আর চাপ গুণাঙ্ক কি হয়? সমান হয়, ঠিক আছে? তাহলে আমরা যদি সমান হয়, দুটো সমান জিনিসের অনুপাত যদি বের করতে চাই, তাহলে কি হবে? 1 হয়ে যাবে। বাইটাকে যদি আমি এটা নিচে নিয়ে আসি, তো আয়তন প্রসারণ গুণাঙ্ক আর এটার মান কত হয়? 1/273, তাই না? তো
আয়তন গুণাঙ্ক ডিভাইড বাই চাপ গুণাঙ্ক কী হয়ে যাবে, বের যদি করি আমরা, তো এটা 1/127 আর এটা হবে 1/127, এটা কেটে যাবে, আলটিমেটলি পড়ে থাকবে কত 1, তাহলে অনুপাত কত হবে 1। তো কোশ্চেনে দেখো অপশন নাম্বার ডি হয়ে যাবে। বলছে কোনো পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার নিম্নলিখিত কোন রাশির ওপর নির্ভর করে না। তাপ পরিবহনের হার কার ওপর নির্ভর করে না, তো তাপ পরিবহনের হার তার মানে কি জিজ্ঞেস করছে, ওই Q/T, তাই না। হার যখন চলে আসবে তখন ওটাকে সবসময় টাইম দিয়ে ভাগ করতে হবে, এটা আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারে বলেছিলাম, তাই না। তাহলে আমরা জানি যে Q সমান কি হয়, KA θ2 - θ1 ইন্টু T ডিভাইড বাই ডি, তাই না। এবার আমাকে বলছে হার, তাহলে Q/T KA θ2 - θ1 ডিভাইড বাই ডি। তো কার উপরে নির্ভর করছে, এবার দেখো এখানে বলেছে যে পদার্থের প্রকৃতি, তো কে এর মান আমরা যখন কে রেখেছিলাম, কে এর মান ডিপেন্ড করে পদার্থের প্রকৃতির ওপর, তাহলে পদার্থের প্রকৃতির ওপর ডিপেন্ড করে অবশ্যই বেদ মানে কি ডি, তার ডি এর ওপর ডিপেন্ড করে। আর দিয়েছে ক্ষেত্রফল, এ হচ্ছে ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের ওপর ডিপেন্ড করে। আর একটা লিখেছে গড় তাপমাত্রা, কিন্তু এটা হচ্ছে তাপমাত্রা পার্থক্য, যে θ2 - θ1 আছে যেখানে, এটা হচ্ছে উষ্ণতা পার্থক্য, ঠিক আছে, উষ্ণতা পার্থক্য। আর এখানে বলেছে যে গড় উষ্ণতা, তাহলে গড় উষ্ণতার উপর ডিপেন্ড করে না, যদি এখানে উষ্ণতা পার্থক্য লিখতো তাহলে ঠিক থাকতো, ঠিক আছে, কিন্তু বলেছে কি গড় উষ্ণতা, তাহলে এটা হয়ে যাবে, উত্তর হয়ে যাবে গড় উষ্ণতার উপর নির্ভর করে না, বুঝতে পেরেছো। তারপরে দেখো লেখা আছে গ্যাসের আয়তন প্রসারণ নিম্নলিখিত কোন রাশির ওপর নির্ভরশীল। গ্যাসের আয়তন প্রসারণ কার ওপর নির্ভরশীল, কোশ্চেন আছে অপশন আছে শুধু উষ্ণতা, শুধু চাপ, ভর, চাপ ও উষ্ণতা 2। তাহলে তোমরা মনে রাখবা যে এটা কি হবে, চাপ আর উষ্ণতা 2 হবে, ঠিক আছে, চাপ উষ্ণতা 2 হবে। কেন বলো তো, যদি আমরা উষ্ণতা বাড়াই, আমরা আগেই পড়েছিলাম বয়েলের সূত্রে যে V প্রপোর্শনাল টু T হয় আর V প্রপোর্শনাল টু 1/P হয়, তাই না। তো গ্যাসের কথা যখন আসবে, এখানে কি লিখেছে দেখো, যে গ্যাসের আয়তন প্রসারণ, আয়তন উষ্ণতার উপর ডিপেন্ড করে আর আয়তন চাপের উপরও ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে আয়তন প্রসারণ কার উপর নির্ভর করে, তো এখানে শুধুমাত্র উষ্ণতাও হবে না, শুধুমাত্র চাপও হবে না, ঠিক আছে, আর ভর তো হবেই না, তাহলে হয়ে যাবে চাপ ও উষ্ণতা 2, ঠিক আছে। তাহলে অপশন কি হবে, ডি, বুঝতে পেরেছো। দেখো এবার নেক্সট কোশ্চেন হচ্ছে যে নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক। অপশন আছে পারদ, লোহা, তামা আর হিরো, ঠিক আছে। তো দেখো আমরা পড়েছিলাম ক্লাসে, আমি বলেছিলাম যে সবচেয়ে তাপ পরিবাহিতা বেশি কার, সিলভার, ঠিক আছে। তোমাদের বলেছিলাম বাংলায় যেটাকে বলা হয় রূপা, ঠিক আছে, আর ইংলিশে সেটা হচ্ছে সিলভার, ক্লিয়ার। কিন্তু কোশ্চিনটা এটার উত্তর তখন হবে যখন বলা থাকবে যে সর্বাধিক তাপ পরিবাহিতা কোন ধাতুর বেশি, ধাতু উল্লেখ থাকলে এটা উত্তর হবে, ঠিক আছে, সর্বাধিক তাপ পরিবাহিতা ধাতুর মধ্যে এর বেশি। কিন্তু কোশ্চেন যদি এভাবে হয় সর্বাধিক কোন পদার্থের তাপ পরিবাহিতা, ঠিক আছে, সবচেয়ে বেশি, মানে কোন পদার্থের তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি বা কোন পদার্থের তাপ পরিবাহিতা সর্বাধিক, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের হিরো, ঠিক আছে। উত্তর কি হবে, হিরো, DIAMOND, ডায়মন্ড, তাই না। তাহলে এটা কি হবে, পদার্থ থাকলে এটা। এবার কোশ্চেন হচ্ছে যে রূপার বেশি না হিরকের বেশি, তো অবশ্যই হিরকের বেশি, ঠিক আছে। পদার্থ যদি উল্লেখ থাকে তাহলে আমরা বলবো হিরক, পদার্থ যদি উল্লেখ থাকে তাহলে কি বলবো, হিরক। আর যদি এখানে যদি উল্লেখ থাকে যে ধাতু, তাহলে আমরা বলবো কি রূপা, ঠিক আছে। তো রূপার, এবার সিলভার আর রূপার মধ্যে, অর্থাৎ সিলভার আর রূপা না, হিরক আর রূপার মধ্যে কার বেশি, অবশ্যই হিরকের বেশি, সবচেয়ে বেশি হিরকের। কিন্তু কোশ্চেন যদি আসে যে কোন পদার্থে না কোন ধাতু সবচেয়ে বেশি, তাহলে উত্তর হয়ে যাবে সিলভার। তো এই জিনিসটা একটু তোমরা নোট করো, ঠিক আছে, এটা এখান থেকে কোশ্চেন হতে পারে। এবার দেখো এখানে অপশন রূপা নাই, তাহলে পারদ, লোহা, তামা আর হিরক, তাহলে অপশন অবশ্যই হয়ে যাবে হিরক, ঠিক আছে। এবার বলছে যে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁶ পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে SI এককে এর মান কত। তো বলেছে এর SI এককে মান কত, তাহলে আমরা বের করতে পারবো। আমি তোমাদের একটা রিলেশন ক্লাসে বের করে দেখিয়েছিলাম, কি বের করেছিলাম বলো তো, যে আলফা ডিগ্রি সেন্টিগ্রেড সমান হয় আলফা কেলভিন, ঠিক আছে, আলফা ডিগ্রি সেন্টিগ্রেড সমান কি হয়, আলফা কেলভিন। তাহলে এখানে আলফা ডিগ্রি সেন্টিগ্রেড
বা আমরা এইভাবে লিখি আলফা কেলভিন সমান সমান একই জিনিস, কোনো ব্যাপার না, আলফা ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে আলফা ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে 24 ইন্টু 10⁻, এই মানটা দিয়েছে, তাহলে উত্তর হয়ে যাবে এটাই। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো যে এসআইতে এর মান হবে, আর এর মানে ডিগ্রি সেন্টিগ্রেড হয় সিজিএসএ আর কেলভিন হয় এসআই। ঠিক আছে, তাহলে এসআই মান হয়ে যাবে 24 ইন্টু 10⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এবার বলছে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কী হবে? আমরা পড়েছিলাম যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা আর দিয়ে লিখতাম, তাই না? এটা কি হবে? তরলের আপাত প্রসারণ, সরি, এটা হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এটা সমান হবে আপাত প্রসারণ গুণাঙ্কের সঙ্গে পাত্রের প্রসারণ যোগ করলে এটা পেয়ে যাব। তাহলে পাত্র প্রসারণ যোগ করলাম, তাহলে পেয়ে গেলাম প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এবার দেখো নেক্সট হচ্ছে যে পাত্রের প্রসারণের ওপর তরলের কোন প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে। বলছে পাত্রের প্রসারণের ওপর তরলের কোন প্রসারণ? তাহলে আপাত প্রসারণ হচ্ছে শুধুমাত্র তরলের প্রসারণ, তাহলে উত্তর হয়ে যাবে প্রকৃত প্রসারণ। ঠিক আছে, প্রকৃত প্রসারণ দেখো এখানে কি আপাত প্রসারণ কি কোনোভাবে পাত্রের প্রসারণের উপর নির্ভর করছে না, কিন্তু এখানে যখনই আমরা প্রকৃত প্রসারণ বের করতে যাব তখন অবশ্যই পাত্রের প্রসারণ আমাকে নিতেই হবে, নাহলে আমি সেটা বের করতে পারবো না। তাহলে উত্তর কী হবে? প্রকৃত প্রসারণ। ঠিক আছে, তারপর বলছে যে তারপর হচ্ছে 2.4, তাই না? 2.4 বলছে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? তাহলে পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটাকে আমরা কেলভিন ইনভার্স লিখতে পারি, বা এটা লিখতে পারি পার ডিগ্রি সেন্টিগ্রেড, এভাবে যদি পার কেলভিন, এভাবে আমাদের দেখতে পারি কেলভিন ইনভার্স বা পার কেলভিন, এভাবে দেখাতে হবে। ঠিক আছে, এসআইতে বলেছে সিজিএসএ হলে পার ডিগ্রি সেন্টিগ্রেড হতো। ঠিক আছে, এইভাবে, বা সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তারপর বলছে আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত কি? আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত, আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত কি? তো সবগুলোর মাত্রিয়, এখানে এই চ্যাপ্টারে যতগুলো মাত্রিয় সংকেত আছে প্রসারণ গুণাঙ্কের, সবারই প্রসারণ গুণাঙ্কের মাত্রিয় সংকেত কী হয়? থিটা ইনভার্স। তাহলে উত্তর হয়ে যাবে থিটা ইনভার্স। এটাকে আমরা থিটা বলি, আর এটার মাথায় একটা -1 লিখে দেবো, তাহলে হয়ে গেল থিটা ইনভার্স। নেক্সট কোশ্চিন এখানে চলে এসছে, বলছে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত হবে? তাহলে আমরা বের করব কিসের? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত। তার মানে কি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে যদি আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়ে ভাগ করি, তাই না? আয়তন প্রসারণ গুণাঙ্ক দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা অনুপাত পেয়ে যাব। তাহলে দৈর্ঘ্য প্রসারণকে আমরা কী দিয়ে লিখেছিলাম বলো? আমরা লিখেছিলাম L2 মাইনাস L1 ডিভাইড বাই L1 T2 মাইনাস T1, তাই না? এটা লিখেছিলাম। সেমভাবে এখানে কি হবে? V2 মাইনাস V1 ডিভাইড বাই V1 ইন্টু T2 মাইনাস T1। ঠিক, T2 মাইনাস T1 আর T2 মাইনাস T1 কী হবে? কেটে যাবে। এবার দেখো ওপরে কি আছে? L2 মাইনাস L1, ঠিক আছে, আর L1 নিচে চলে আসবে, ঠিক, আর এই V1টা ওপরে চলে যাবে, তাহলে V1 ওপরে চলে যাবে, আর এই V2 মাইনাস V1টা নিচে আছে, তাহলে V2 মাইনাস V1, তাহলে অনুপাত হয়ে যাবে এটাই। বুঝতে পারলে? কি করলাম? এই যে এখানে L2 মাইনাস, কোথায় গেল? এখানে কি আছে? L2 মাইনাস L1, কোথায়? এখানে L2 মাইনাস L1 উপরে আছে, তো এটা উপরে থাকলো, L1টা নিচে আসবে, V1টা উপরে যাবে, তো V1 উপরে পাঠিয়ে দিলাম, L1 নিচে এলো, আর V2 মাইনাস V1 নিচে ছিল। ঠিক আছে, আর এটাকে আরও সিম্পলিফাই করা যেতে পারে, বাট আই থিঙ্ক প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা আয়তনকে ভাঙতে পারি, যে পাত্রে কোনো আয়তন প্রসারণ 4/3 πr³ বা L³ এইভাবে ভাঙতে পারি, তো কোনো প্রয়োজন নাই। তো আমরা যদি এটাই উত্তর লিখে দিই তাহলে ঠিক হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে? যে তাপীয় রোধের মাত্রিয় সংকেত কী হবে? তো তাপীয় রোধের মাত্রিয় সংকেত কী হবে? আমরা ক্লাসে বের করেছিলাম যে M ইনভার্স, এখানে লেখা আছে, আমি দেখে লিখে দিচ্ছি, LT মাইনাস 2 T3 মাইনাস থিটা, এটা আমরা বের করেছিলাম। আর যদি আমরা চাই তো এখন বের করতেও পারবো, তাই না? কীভাবে বের করবো? বের করতে চাও কেউ? চাইলে আমার সঙ্গে করতে পারো, চলো একবার দেখেই নিই। হ্যাঁ, বের করে দেখে নিই, পরীক্ষা অনেক সময় ভুলে যাই, তাহলে কী করতে পারি? এটা আমরা নিজে থেকে যেন ড্রাইভ করতে পারি, আবার একবার প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে আমরা জানি যে কিউ সমান কী ছিল? KA θ2 মাইনাস θ1 ডিভাইড বাই ইন্টু T ডিভাইড বাই D। ঠিক আছে, আমায় প্রথমে কে এর বের করতে হবে, তাপীয় রোধের বের করার আগে আমাকে কে জানতে হবে, নাহলে আমি তাপীয় রোধ বের করতে পারবো না। তাহলে কে সমান হয় কি? কিউ ইন্টু ডি ডিভাইড বাই A θ2 মাইনাস θ1 ইন্টু
টি, ঠিক আছে। কিউ মানে কি? কিউ মানে হচ্ছে তাপ। তাপ একটা কি? শক্তি। আমরা শক্তি কীভাবে, শক্তিকে আমরা এভাবে এফ ইন্টু এস করে বের করতে পারি। তাহলে এম এল টি মাইনাস টু ইন্টু এল, তাহলে হয়ে গেল এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে এখানে লিখতে পারি এম এল স্কোয়ার টি মাইনাস টু ইন্টু ডি। ডি ডি মানে কি? ডি হয়ে যাবে এল, ঠিক আছে। এ কী হবে? এল স্কোয়ার। আর থিটা টু মাইনাস থিটা ওয়ান, এটা উষ্ণতা পার্থক্যকে আমরা থিটা দিয়ে লিখবো, আর সময়কে আমরা টি দিয়ে লিখবো, ঠিক আছে। তাহলে এল স্কোয়ার আর এল স্কোয়ার কেটে যাবে, তাহলে আলটিমেটলি পড়ে কি থাকলো? এম, ঠিক আছে। ওপরে কি আছে? টি এম এল টি মাইনাস থ্রি থিটা মাইনাস ওয়ান, ঠিক আছে। এটা কে পেলাম। আর আমরা তাপীয় রোধ কী পড়েছিলাম? যে 1/k ইন্টু ডি বাই এ। তো 1/k, তাহলে কে এর জায়গায় আমরা লিখে দিতে পারি কি? এটা আমরা মাত্রা পেলাম কে এর, ঠিক আছে। তাহলে এম এল টি মাইনাস থ্রি থিটা মাইনাস ওয়ান। আর এখানে ডি, ডি এর মাত্রা কী হয়? ডি এর মাত্রা হয় এল, আর ক্ষেত্রফলের মাত্রা হয় এল স্কোয়ার। তাহলে এটা কেটে যাবে। আলটিমেটলি পরে কি থাকলো? এম ইনভার্স এল টি মাইনাস টু টি কিউব থিটা, এটা হয়ে যাবে। তাহলে এটাই আমাদের, আমরা একটু আগে এটা বের করেছিলাম, তাই না? দেখো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত হয়? তো শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান হয় শূন্য, এটা মনে রাখবা। শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত হয়? শূন্য, জিরো, আন্ডা, ঠিক আছে। যা বলো তোমরা তোমাদের ভাষায়, রসগোল্লা, তাই না? এরকম বলে ক্লাসে স্যারেরা অনেক সময়, রসগোল্লা পাবা, যাই পাবা তাই পাবা। যাই হোক, কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? বলছে কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণের মান পাওয়া যায়? তো আমরা জানি যে চার্লসের সূত্র থেকে, ঠিক আছে। চার্লসের সূত্র থেকে, বাস অ্যান্সার হয়ে গেল। অ্যান্ড এটা হয়ে গেছে। এবার নেক্সট আছে শূন্যস্থান, ঠিক আছে। তাপ পেলে পদার্থ, বলছি কোন পদার্থ, এখানে শূন্যস্থান আছে তোমরা দেখতে পাচ্ছ, কোন পদার্থ দৈর্ঘ্য ক্ষেত্র ও আয়তনের প্রসারণ হয়? তাহলে কোন পদার্থ দৈর্ঘ্য, পদার্থ বলতে পদার্থ কয় রকম হয়? তিন প্রকার হয়। এটা তরল, কঠিন আর গ্যাসীয়। তো আমরা জানি যে তিনটায় দেখা যায় কী ক্ষেত্রে? কঠিনের ক্ষেত্রে শুধু দেখা যায়, বা সলিড, তাই না? বাস। তারপরে দেখো বলছে যে তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক। তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক কী হবে? তো আমরা তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক আমরা জেনেছিলাম যে এখানে কি ছিল বলো? এখানে ছিল একটা জুলের জায়গায় ক্যালোরি এসেছিলো, ঠিক আছে। তারপরে মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স আর সেকেন্ড ইনভার্স, ঠিক আছে। তার তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক কী হবে? ক্যালোরি, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স আর সেকেন্ড ইনভার্স, সবগুলোই ক্লাসে পড়ানো হয়েছে, ঠিক আছে। তারপর বলছে দেখো গ্যাসের শুধুমাত্র কি প্রসারণ হয়? তো গ্যাসের শুধুমাত্র আয়তন প্রসারণ হয়। তারপর বলছে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত হয়? তো আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান হয় অসীম, এটাও ক্লাসে করানো হয়েছিল, ঠিক। বাস। তো এই হয়ে গেল আমাদের শূন্যস্থান। এরপরে চলেছে সত্য মিথ্যা। বলছে আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম। তো আপাতন প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম, তো এটা সত্য কথা। কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নিজস্ব ধর্ম নয়, এখানে পাত্রের আয়তনটাও চলে আসে, ওই জন্য কী হয়? নিজস্ব ধর্ম থাকে না। তাহলে এটা হয়ে যাবে সত্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে দৈর্ঘ্য প্রসারণ শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। দৈর্ঘ্য প্রসারণ শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, তো সত্য কথা। তরলের ক্ষেত্রেও দৈর্ঘ্য প্রসারণ হয় না, আর আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ হয় না, তো সত্য কথা এটা, তাই না? তারপর বলছে যে তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হলো ক্যালোরি। ক্যালোরি, এখানে ক্যালোরি লিখে দিয়েছে, তো এটাকে আমরা প্রথমেই কেটে দেবো, ঠিক আছে। এখানে যদি বাই চান্স জুল লেখা থাকতো তাহলে ভাবতাম, ঠিক আছে। এখানে ক্যালোরি লেখা আছে, তো ডাইরেক্ট কেটে দেবো। লিখেছে কি? ক্যালোরি, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। এটা তো হবে না, ক্যালোরি সবসময় সিজিএসে আছে। যদি লেখা থাকতো জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, তাহলে সত্য হতো না মিথ্যা হতো? সত্য হতো না মিথ্যা হতো? বলো, পজ করো ভিডিওতে, ভাবো সত্য না মিথ্যা, কমেন্ট করো যাও, যে সত্য না মিথ্যা, ট্রু আর ফলস, টি আর এফ, যা ইচ্ছা লিখতে পারো, ঠিক আছে। সত্য মিথ্যা, টি এফ আর ট্রু ফলস, যা ইচ্ছা, ঠিক আছে। এবার দেখো এটা সত্য হবে না মিথ্যা হবে? এখানে এটাও মিথ্যা হবে, ঠিক আছে। সত্য কখন হতো? যখন জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স লেখা থাকতো, তখন হয়ে যেত সত্য। বা ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স যখন লেখা থাকতো তখন হয়ে যেত সত্য। জুল বাই সেকেন্ডকে আমরা ওয়াট লিখতে পারি, বুঝতে পেরেছো? তাহলে এই হলো আমাদের সত্য মিথ্যা। আরেকটা আছে, তাই না? বলছে যে গ্যাসের, এখানে 2.4 লেখা আছে, এটা ভুল করেছে, 2.17 হতো। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান
1/100, প্রথম কথা বলছে 1/100, তো এটা কি সত্য কথা? গ্যাসের আয়তন প্রসারণের মান 1/100, অবশ্যই ভুল, এটা 1/127 হবে, ঠিক আছে? যাই হোক, তো এবার বলছে দীর্ঘভিত্তিক প্রশ্ন, সেই প্রশ্নগুলো আমরা জাস্ট একবার দেখে নেবো যে সেগুলো আমাদের ক্লাসে পড়ানো হয়েছে কি হয়নি। যদি কোনো কোশ্চেন পড়ানো না হয়ে থাকে তাহলে সেটা আমরা এখানে ডিসকাস করে নেবো। একটা কোশ্চেন হয়তো থাকতেই পারে যেটা হয়তো ক্লাসে ডিসকাস করা হয়নি, বা এরকমও হতে পারে যে তোমাদের মনে হচ্ছে এটা ডিসকাস করা হয়নি কিন্তু এটা ডিসকাস করা হয়েছে, সেটা জাস্ট তোমাদের দেখে নেবো যে আমরা সমস্ত কিছু পারছি কিনা। এখানে দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, ফার্স্ট কোশ্চেন আছে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো? তাহলে কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক মানে কি? গামার কথা বলতে চাইছে। গামা ইকুয়াল টু কি হয়? V2 মাইনাস V1 আর T2 মাইনাস T1। তাহলে এটাকে আমরা কী করেছিলাম যে ভিকে 1 নিয়েছিলাম, T2 মাইনাস T1কে কী নিয়েছিলাম? 1 নিয়েছিলাম। তাহলে এখানে থেকে আমরা গামা সমান সমান কী পেয়েছিলাম? V2 মাইনাস V1। তো এটাকে ভাষায় কী বলবো? একক আয়তনের কোনো পদার্থের কী বললাম? একক আয়তনের কোনো পদার্থের উষ্ণতা বৃদ্ধি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে, বা 1 ডিগ্রি হয়, তাহলে যে আয়তন বৃদ্ধি হবে সেই আয়তন বৃদ্ধিকে আমরা কী বলি? ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলি। এটাই তো ছিল আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। এবার দেখো নেক্সট হচ্ছে যে এর একক কি? তো এর একক হয় পার ডিগ্রি সেন্টিগ্রেড, বা পার ডিগ্রি ফারেনহাইট, বা পার কেলভিন, তাই না? তো এগুলো আমাদের এককে চলে আসে। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বুঝো? তো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফার কথা বলছে, তাহলে L2 মাইনাস L1 T2 মাইনাস T1, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা কি করব, এখানে সেমভাবে L1কে 1 করব, T2 মাইনাস T1কে কী করবো? কী হচ্ছে? T2 মাইনাস T1কে করে দেবো 1। তাহলে যেটা আলফা সমান সমান কী পাবো? L2 মাইনাস L1। তাহলে আমরা কি বলবো যে একক এটা কি বলবো? একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য একক দৈর্ঘ্যে কোনো পদার্থের যদি আমরা একক দৈর্ঘ্যে কোনো পদার্থের উষ্ণতা বৃদ্ধি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড করি তাহলে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় সেই দৈর্ঘ্য বৃদ্ধিকে কী বলি আমরা? ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার হয়ে গেল? এবার নেক্সট কোশ্চেন আছে, দেখো ওখানে লেখা আছে তারপরে যে দেখাও যে এর একক দৈর্ঘ্যের ওপর নির্ভর না। তো এটা কোশ্চেন আমরা ক্লাসে খুব ভালোভাবে করেছিলাম যে এর একক দৈর্ঘ্যের ওপর নির্ভর না। আমরা কী পড়েছিলাম যে আলফা এর একক সমান সমান কী লিখেছিলাম? ওপরে দৈর্ঘ্যের একক লিখেছিলাম, আর নিচেও কী লিখেছিলাম? দৈর্ঘ্যের একক ইন্টু উষ্ণতার একক, তাই না? দৈর্ঘ্যের একক কেটে গেছিলো, শুধু উষ্ণতার একক পড়েছিল। তাহলে আলফা এর একক এভাবে লিখেছে, আলফা এর একক সমান সমান এটা দেখেছিলাম। তারপর লাস্টে লিখেছিলাম কি যে যেহেতু এর এককে দৈর্ঘ্যর কোনো টার্ম থাকে না, ওই জন্য কী করি আমরা বলতে পারি যে দৈর্ঘ্যের কোনো টার্ম তো বলবো না, দৈর্ঘ্যের কোনো রাশি থাকে না, ওই জন্য আমরা কি বলতে পারি যে এর একক দৈর্ঘ্যের ওপর নির্ভর করে না। নেক্সট কোশ্চেন 3.3 বলছে কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, ইহার গাণিতিক রূপটি লেখো। তাহলে আমরা সংজ্ঞা আবার কীভাবে? আমরা সংজ্ঞা মুখস্থ করেছি প্রতিটা গাণিতিক রূপ থেকে, তাই না? তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমরা বিটা বলে চিনে থাকি। তো বিটা সমান সমান কী হয়? A2 মাইনাস A1 ডিভাইড বাই A1 আর T2 মাইনাস T1। আমরা কী করবো? A1কে 1 নিব, L2 মাইনাস T2 মাইনাস T1কে 1 নিব, তাহলে বিটা সমান সমান কী হবে? A2 মাইনাস E1। তো এটাকে আমরা ভাষায় কী বলবো? একক ক্ষেত্রফলে কোনো পদার্থের উষ্ণতা বৃদ্ধি যদি 1 ডিগ্রি হয় তাহলে ওই পদার্থের দৈর্ঘ্য বৃদ্ধি, ওই পদার্থের ক্ষেত্রফল বৃদ্ধিকে কী বলা হয়? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়, ঠিক আছে? এর গাণিতিক রূপ কী হবে? এর গাণিতিক রূপ এটা, ঠিক আছে? তো কোনো সমস্যা থাকার কথা না। তারপরে দেখো সমস্ত কোশ্চেন আমাদের ক্লাসে পড়ানো হয়েছে। বলছে স্থির আয়তনে গ্যাসের চাপ গুণাঙ্ক কাকে বলে? ঠিক আছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে এর মান কত হয়? এবার দেখো চাপ গুণাঙ্ক কাকে বলে জিজ্ঞেস করে নিয়েছে, তো এটা আমরা কিভাবে করব? ঠিক আছে, তো আমরা একটা জিনিস পড়েছিলাম গ্যাসের আচরণ চ্যাপ্টারে, তাই না? যে কী করেছিলাম যে কোনো পদার্থের চার্লসের সূত্র যেটা আছে সেটাকে এখানে থেকে আমরা চাপ গুণাঙ্ক বলতে পারবো। চার্লসের সূত্রে কি পড়েছিলাম যে কোনো পদার্থের যদি উষ্ণতা, ওখানে বলেছিলাম চাপ স্থির রেখে, তাহলে এখানে বলবো আয়তন স্থির রেখে, ঠিক আছে? কোনো পদার্থের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি তাহলে কি হয়? আমি চার্লসের সূত্রটা আগে বলছি যে চাপ স্থির রেখে কোনো গ্যাসের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস হয় তাহলে কী হবে? ওই গ্যাসের আয়তন তার প্রাথমিক আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা
হ্রাস হবে। এবার চাপ গুণাঙ্ক জায়গায় কী লিখতে হবে, যে কোনো চাপ গুণাঙ্কে আমরা কী লিখবো, আমি লিখছি এখানে দেখো, কোনো স্থির আয়তনে, প্রথমে লিখে আয়তনকে কী করবো, স্থির করে দেবো, তাহলে হবে এটা উত্তর হবে চাপ গুণাঙ্কের উত্তর লিখছি আমি, চাপ গুণাঙ্ক। চাপ গুণাঙ্ক সংজ্ঞা লিখতে পারবো, স্থির আয়তনে, সেম একেবারে ওটার সঙ্গে মিলাতে পারবো তোমরা, স্থির আয়তনে কোনো গ্যাসের চাপ, ওখানে লিখেছিলাম আয়তন, সরি ওখানে লিখেছিলাম উষ্ণতা, এখানে হবে কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা আয়তন লিখেছিলাম, এখানে লিখবো চাপ, যা চাপ তার 1/273 অংশ বৃদ্ধি, কি হচ্ছে, কোনো ভুল হচ্ছে নাকি দেখে নিই। স্থির আয়তনে কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা চাপ তার প্রাথমিক চাপের, ঠিক আছে, এটা একটু ভুল হয়েছে, এখানে একটা কথা ছুটে গেছে, তার প্রাথমিক চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এটাই হয়ে যাচ্ছে আমাদের চাপ গুণাঙ্ক, ঠিক আছে। এটা তোমাদের চ্যাপ্টারে পড়ানো হয়নি, এই মানে এটা অ্যাকচুয়ালি টপিকের মধ্যে নাই, কিন্তু বললাম যে 1-2টো কোশ্চেন বাইরে থেকেও আসে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা আমরা কি পড়লাম, চাপ গুণাঙ্ক কি, যেখানে আমরা চার্লসের সূত্র যেটা পড়েছিলাম সেটা একেবারে চাপ গুণাঙ্ক। সেখানে আমরা কি পড়েছিলাম, সেখানে পড়েছিলাম যে আয়তন দিয়ে যা পড়েছিলাম আয়তনের জায়গায় চাপকে রিপ্লেস করে দেবো, তাহলে সেটা হয়ে যাবে কি চাপ গুণাঙ্ক, ঠিক আছে। ওখানে লিখেছিলাম স্থির চাপে, এখানে লিখবো স্থির আয়তনে কোনো গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যা, ওখানে লিখেছিলাম আয়তন, এখানে লিখবো চাপ তার, ঠিক আছে, তার প্রাথমিক আয়তনে লিখেছিলাম, এখানে লিখবো প্রাথমিক চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। বোঝা গেছে। নেক্সট কোশ্চেন আমাদের আছে, আচ্ছা বলেছে চাপ গুণাঙ্কের মান কত, তো আমি একটু আগে বললাম যে চাপ গুণাঙ্কের মান হয় 1/273, ঠিক আছে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে অবশ্যই কোশ্চেন আদর্শ গ্যাসের ক্ষেত্রে থাকার কথা, এখানে লিখেছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে তার মান কত, তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে তার মান কত হবে 1/273। ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, বলছে আচ্ছা এটা কোনটা কোশ্চেন, আমরা এখন করলাম 3.4 না, এবার 3.5 বলছে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক সম্পর্কটি লেখো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক তোমরা কোশ্চেন দেখে নিয়েছো আশা করি। দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, আমরা একটা সম্পর্ক প্রথম দিনই বলেছিলাম আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 গামা বাই 3, ঠিক আছে, এটা একটা সম্পর্ক বলেছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি বলেছে কোশ্চেনে বলেছে দৈর্ঘ্য আর ক্ষেত্র, তাহলে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 লিখলে যথেষ্ট, ঠিক আছে। যেখানে আলফা কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর বিটা কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এটা উল্লেখ করে দেবো, এখানে লিখে দেবো যেখানে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আর বিটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন কি বলছে, যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো, তাহলে আমরা এটা ক্লাসেও করেছিলাম যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো, তাহলে আমি বলেছিলাম কি যে কোনো 1 মিটার, ঠিক আছে, আমরা মিটার নিয়ে চলছি, 1 মিটার পিতলের, ক্লাসে একবার লিখে দেওয়া হয়েছে 1 মিটার পিতলের, নিজে থেকে লেখো তোমরা, ঠিক আছে। 1 মিটার পিতলের উষ্ণতা এখানে কি ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে, হ্যাঁ ডিগ্রি সেন্টিগ্রেড দিয়েছে, তাহলে আমরা কি বলবো উষ্ণতা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, ঠিক আছে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি করি তাহলে কি হবে, তার দৈর্ঘ্য কত 0.00000 চারটা 0 1 2 3 4 19 মিটার বৃদ্ধি পাবে। ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের 3.5, ঠিক আছে। এবার বলছে 3.6 দ্বিধাতব পাত কাকে বলা হয়, তাহলে দ্বিধাতব পাত সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম যে দ্বিধাতব পাত কি হয়, দ্বিধাতব পাতকে আমরা কি বলি, দ্বিধাতব পাত বা বায়োমেটালিক স্ট্রিপ কাকে বলে, যে কি করি যদি আমরা ভিন্ন দুটি পদার্থকে যদি ভিন্ন দুটি
ধাতুকে যদি আমরা কি করি রিবেট করে একসঙ্গে জোড়া লাগিয়ে দিই, তাহলে যেই পার্টটা তৈরি হয় সেটাকে কি বলা হয়, দ্বিধাতব পাত বলা হয়। ঠিক আছে, এবার বলছে যে এই দ্বিধাতব পাত, আচ্ছা রিবেট করা দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? যদি আমরা উত্তপ্ত করি তাহলে বেঁকে যায় কেন? তাহলে কি বলবো আমরা, এটা এক্সপ্লেনেশন তোমাদের বলেছিলাম যে কি হয়, দুটো পাত যেহেতু আলাদা আলাদা পদার্থের তৈরি হয়, ওই জন্য কী হয়, দুটো পাতই কী হয়, দুটো পাতের প্রসারণ গুণাঙ্ক আলাদা হয়। ঠিক আছে, এবার যেহেতু দুটো প্রসারণ গুণাঙ্ক আলাদা, তাহলে কী হবে, একটা বেশি প্রসারিত হবে আর একটা কম প্রসারিত হবে। তো এটার জন্য কী হয়, যেহেতু দুটো আটকানো আছে, তাহলে একটা মানে যেটার প্রসারণ গুণাঙ্ক কম হয় সেটার দিকে বেঁকে যায়। ঠিক আছে, বেশিটা কমটার দিকে বেঁকে যায়, এই জন্য বেঁকে যায়। তাহলে কারণটা কী হচ্ছে, যে দুটো পদার্থ আলাদা আলাদা থাকে, দুটো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ উল্লেখ করবো না, যে বলবো যে প্রসারণ গুণাঙ্ক আলাদা আলাদা হয়, ওই জন্য কী হয়, বেঁকে যায়। ঠিক আছে, এবার আমরা চলে আসছি যে লেখা আছে যে আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও আর তার মধ্যে সম্পর্ক লেখো। তো আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, বারবার সেম আসছে। ঠিক আছে, তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক গামা আপাতকে আমরা এ দিয়ে লিখি, এখানে কি হবে, V2 - V1 ডিভাইড বাই V1 T2 - T1। তাহলে V1কে 1 ধরবো, T2 - T1কে 1 ধরবো, তাহলে গামা এ সমান সমান হয়ে যাবে V2 বাই V1। তাহলে এখানে আমরা কীভাবে পড়েছিলাম, যে যদি কোনো তরলের পদার্থ, তো আমরা কোনো তরলের একক আয়তনের কোনো তরলের যদি আমরা উষ্ণতা বৃদ্ধি 1 ডিগ্রি সেন্টিগ্রেড করি, তাহলে কি হবে, ওই তরলের যে আপাত প্রসারণ হবে সেই প্রসারণকে কি বলা হয়, ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। সেম প্রকৃততে কী হয়ে যাবে, লিখবো যে একক আয়তনের কোনো তরলের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি, তাহলে কি হবে, ওই গ্যাসের যে আয়তন এবার প্রকৃত আছে, তো যে প্রকৃত প্রসারণ হবে, সেই তরলের যে প্রকৃত প্রসারণ হবে, সেই প্রকৃত প্রসারণকে কী বলা হয়, ওই পদার্থের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ঠিক আছে, একই জিনিস বারবার আসছে, তোমরা যদি একটা সংজ্ঞা মুখস্থ করো তো আশা করি প্রতিটা সংজ্ঞা মুখস্থ হয়ে যাবে। আর এই দুটোর মধ্যে সম্পর্ক কি, তাহলে আমরা একটু আগে লিখেছিলাম গামা আর গামা এ প্লাস গামা জি, যেখানে গামা এ হচ্ছে প্রকৃত, গামা এ হচ্ছে আপাত, আর এটা হচ্ছে তরলের। ঠিক আছে, উল্লেখ করে দেবো আমরা, যাতে আমাদের নাম্বার কাটার কোনো স্কোপ না থাকে। যাই হোক, অনেক ক্লাস হয়তো লম্বা হয়ে গেছে, আমি জানতে পারছি, মনে দেখতে পাচ্ছি না, আমি ঘড়ি দেখিনি কটার সময় স্টার্ট করেছিলাম। যাই হোক, ক্লাস লম্বা হয়েছে, বাট এগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো কোশ্চেন আমাদের প্র্যাকটিস করা অবশ্যই খুব প্রয়োজন। বলছে আর আচ্ছা, সম্পর্ক সম্ভবত জিজ্ঞেস করেনি নাকি আমি খুঁজে পাচ্ছি না, কোথায় কোশ্চেন ছিল। আচ্ছা, সম্পর্ক জিজ্ঞেস করেছে। তারপরে 3.8 দেখো লেখা আছে, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন? তো কোনটি নিজস্ব ধর্ম, অবশ্যই আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে কেনর উত্তর কী লিখবো, কেনর উত্তর আমরা লিখবো যে আমরা জানি যে আপাত প্রসারণে কী হয়, শুধু তরলের প্রসারণই কাউন্ট করা হয়, কিন্তু যখন আমরা তরলের প্রকৃত প্রসারণ যখন ক্যালকুলেট করি, বা যখন ক্যালকুলেট করি বাংলা কী হবে, যখন আমরা বের করি, বা ক্যালকুলেট করি বাংলা হবে যখন আমরা আই ক্যান্ট রিমেম্বার এটা কী ছিল, যখন আমরা ক্যালকুলেট করি বাংলা, তোমরা কমেন্ট করো। ঠিক আছে, যখন আমি বের করি ইউজ করছি, যখন আমরা বের করি তখন কী হয়, সেখানে পাত্রের প্রসারণ আপাত প্রসারণের সঙ্গে সঙ্গে পাত্রের প্রসারণও যুক্ত হয়। তো যেহেতু এখানে প্রকৃত প্রসারণে কী হচ্ছে, পাত্রের প্রসারণ, অর্থাৎ পাত্র একটা আলাদা পদার্থের প্রসারণ যুক্ত হয়, তো এটা তার নিজস্ব ধর্মের মধ্যে পড়ে না। তো তাহলে কী হয়, শুধু আপাত প্রসারণই এর নিজস্ব ধর্মের মধ্যে পড়ে। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। নেক্সট কোশ্চেন বলছে 3.9, দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি দ্বিধাতব পাতের উদাহরণ নিয়ে দেখো যে ভিন্ন ভিন্ন তাপমাত্রার দরকার নেই। ঠিক আছে, দ্বিধাতব পাতের একটি দ্বিধাতব পাতের একটি ব্যবহার লিখতে বলেছে। তো আমরা কি বলেছিলাম, যে দ্বিধাতব পাত কী করা হয়, ফায়ার অ্যালার্মে ব্যবহার করা হয়। ঠিক আছে, বা বাংলায় যদি বলি তাহলে অগ্নি সংকেত যন্ত্রে, ঠিক আছে, অগ্নি সংকেত যন্ত্রে ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। বলছে তামার তাপ পরিবাহিতাঙ্ক 385 ওয়াট মিটার ইনভার্স কেলভিন বলতে কী বোঝো? তাহলে এটা আমরা পড়েছিলাম, তাই না, এই সংখ্যাটা ক্লাসেও লিখিয়ে দেওয়া হয়েছে। কি বলেছিলাম, যে মনে করো যে আমরা কি করেছিলাম বলো তো, এখানে আচ্ছা কিউ সমান কী হয়, কে এ θ2 মাইনাস, এভাবে সংখ্যাগুলো যদি মনে রাখো তাহলে খুব সহজে মনে থাকবে। ঠিক আছে, কে সমান কী হবে, তাহলে কিউ ডি, হ্যাঁ, এ θ2 মাইনাস θ1 ইন্টু টি। নিচেরগুলোকে আমরা কী করবো বলেছিলাম, যাই হোক, নিচেরগুলোকে কী করবো বলেছিলাম আমরা, 1 করবো। তাহলে এ সমান 1, θ2 মাইনাস θ1 সমান কী হবে 1, আর টি সমান কী হবে 1, আর ডিকেও আমরা কী করবো 1। ঠিক আছে, তাহলে কী হবে, তাহলে এখানে কি বলবো, এখানে দেখো এ সমান 1 মিটার ধরতে হবে। ঠিক আছে, এটা কি 1 মিটার স্কোয়ার ধরতে হবে, এটা ধরতে হবে 1 মিটার, এটা ধরতে হবে 1 কেলভিন। ঠিক আছে, আর এটা হবে 1 সেকেন্ড। তাহলে 1 মিটার
ও 1 মিটার স্কোয়ার, 1 মিটার দৈর্ঘ্য ও 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলযুক্ত একটি একটি পরিবাহীর দুই পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য যদি 1 কেলভিন হয়, তাহলে 1 সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে, কে সমান সমান কিউ, যে পরিমাণ তাপ পরিবাহিত হবে সেই পরিমাণ তাপকে কী বলা হয়, ওই পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক বলা হয়। ক্লিয়ার হয়েছে? আর এটা বলতে কী বোঝো? আর বলছে সিজিএস পদ্ধতিতে এই মান কত হবে। তো সিজিএস পদ্ধতিতে এই মান কত হবে, তো দেখো এটা বের করার জন্য আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, ক্যালকুলেশন কি করতে হবে তাহলে আমরা করব এখানে যে আমাকে কি করতে হবে, সিজিএস পদ্ধতি থেকে এসআই যেতে হবে, তাই না? তো আমরা সম্পর্কটা আগে বের করে নিই। আগে আমরা জানি কি ক্যালোরি মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, আর কি এখান থেকে আমি যেতে চাইছি জুল মিটার ইনভার্স, এখানে আমি ভুল করলাম, সেন্টিমিটার ইনভার্স, এটা হবে ডিগ্রি সেন্টিগ্রেড, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স আর সেকেন্ড ইনভার্স, এখানে যেতে হবে আমাকে। তাহলে আমরা 1 ক্যালোরি সমান সমান কত জুল জানি, 4.2 জুল জানি। ঠিক আছে, 1 সেন্টিমিটার 1 মিটার সমান সমান কত জানি, 100 সেন্টিমিটার জানি। তাহলে আমি কি করতে চাইছি, এখান থেকে এখানে যেতে চাইছি। ঠিক আছে, তাহলে আমি 1 সেন্টিমিটার সমান সমান কী হবে, 1 সেন্টিমিটার সমান সমান হয়ে যাবে 1/00 মিটার। ঠিক, তাহলে আমি এখান থেকে যদি এখানে যেতে চাই, তাহলে 1 ক্যালোরির জায়গায় কী লিখবো, 4.2 দিয়ে গুণ করবো এটাকে, মিটারের জায়গায় 1/100 কে যদি ইনভার্স করি তাহলে হয়ে যাবে। ঠিক, আর ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কেলভিন যাওয়ার জন্য একই গুণ করতে হয়, আর এককের ক্ষেত্রে আর সেকেন্ডের জন্য কিছু গুণ করতে হয় না। তাহলে এটা হয়ে যাবে, এটা আলটিমেটলি এটা ওপরে যাবে, আর ওপরে এটার সঙ্গে প্লাস মাইনাস হয়ে 1 হয়ে যাবে, তাই না? তো এটা হয়ে যাবে 4.2 × 100 আলটিমেটলি, তাহলে 420। তাহলে আমি কি দেখলাম, যদি সিজিএস থেকে এসআই যদি যাই তাহলে আমাকে 420 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু আমি আসতে চাইছি কোথা থেকে, এসআই থেকে সিজিএসে, তাহলে আমাকে ভাগ করতে হবে 420 দিয়ে। মান দিয়েছে কোশ্চেনে 385। ঠিক আছে, তো এটা কী করবো, ভাগ করব 400 এটা দিয়ে, তাই না? তাহলে 385কে 420 দিয়ে ভাগ করলাম, তাহলে কত আসছে, এটা হচ্ছে 7 আর এটা হচ্ছে 7। ঠিক আছে, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 4, তাহলে 77/84। আর কি যাবে, এটা কাটাকাটি 70 যাবে সম্ভবত, তাহলে এটা হয়ে যাবে কত হবে বলো, এটা হয়ে যাবে 11 আর এটা হবে 7-1-2, তাহলে 11/12। উত্তর কত হবে, 11/12। ক্লিয়ার হয়েছে আশা করি, ঠিক কি না? ওকে, তাহলে এটা হবে 11/12, উত্তর 11/12। যাই হোক, তারপরে বলছে দেখো সিজিএস পদ্ধতিতে এই মান কত হবে। আচ্ছা হলো, তাপ ও তড়িতের মধ্যে দুটি সাদৃশ্য লেখো। আর এই কোশ্চেনটা, লাস্টের কোশ্চেনটা ভুল আছে, উচ্চ তাপ পরিবাহিত একটি ধাতুর নাম বলো। উচ্চ তাপ পরিবাহিত বিশিষ্ট একটি অধাতুর নাম, এখানে অধাতু আছে, তো এখানে পারদ দিতে পারি আমরা কোশ্চেন, কিন্তু নাম মানে ভুল আছে কেন বলছি, এখানে লেখা আছে যে এককে, তো নাম জিজ্ঞেস করেছে আর একক দিয়েছে, মানে এটার জন্য ভুল বলছি, কিন্তু অধাতুটা হবে কি বলতো, পারদ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এবার এই কোশ্চেনটা দেখে নিই যে দুটো সাদৃশ্য, উত্তর কী হবে, যদি আমরা দুটো ডিপেন্ড করে কারোর উপরে সেটা যদি দেখতে চাই, তাহলে Q/T সমান সমান আমরা কি পেয়েছিলাম, K A θ2 - θ1 D পেয়েছিলাম। আর এখানেও সেম কী যেন ছিল, ওটা আমাদের Q/T, ওটাও ছিল VI = Q/T লিখতে পারি, তাহলে V2 - V1, নিচে ছিল ρ D/A। ঠিক আছে, তো এটাকে আমরা যদি সিম্পলিফাই করি, তো Q/T সমান সমান কী আসছে, V2 - V1, ওপরে চলে যাবে A গুণ হয়ে যাবে ওপরে। ঠিক আছে, আর এখানে থাকবে, নিচে থাকবে ρ × D। তাহলে দুটোই কী হচ্ছে, দৈর্ঘ্যের বেদ না, দুটোই বেদের সঙ্গে কী হচ্ছে, ব্যস্তানুপাতিক। প্রথম কথা হচ্ছে দুটোই কী হবে, বেদের সঙ্গে ব্যস্তানুপাতিক। আর দুটোই কী হবে, যে তাদের এখানে কী বলতে, এখানে উষ্ণতা পার্থক্যের উপর উষ্ণতা পার্থক্যের সঙ্গে সমানুপাতিক, আর এখানে বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক। তো এটা একটা সাদৃশ্য আমরা বলতে পারি। তাহলে এই ছিল আমাদের অভিনব যে বইটা ছিল তার কমপ্লিট সলিউশন। আশা করছি তোমরা এখান থেকে অনেকটাই উপকৃত হয়েছে। কোশ্চেনগুলো কীভাবে সলভ করতে হবে হালকা হালকা বুঝতে পেরেছো। আরও এইভাবে আমাদের বিভিন্ন সেশন আসতে চলেছে, আর এই চ্যাপ্টারের উপরে ছায়ার বই থেকে কমপ্লিট সলিউশন করিয়ে দেওয়া হবে। আর তারপরে যখন সময় যাবে আস্তে আস্তে, তখন আমরা বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকেও কোশ্চেনগুলো সলভ করবো। ঠিক আছে, তো তাহলে আমাদের কী হবে, নাম্বার পাওয়ার মানে যে চান্সটা থাকবে অনেক বেশি হবে, বিভিন্ন নতুন নতুন কোশ্চেনের সঙ্গে পরিচয় হবো,
পরীক্ষার হলে কোশ্চেন দেখে ঘাবড়ে যাব না, বুঝতে পারলা? কোশ্চেন দেখে আমরা ঘাবড়ে যাই, তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা কোশ্চেন এর আগে প্র্যাকটিসই করি না, ঠিক আছে? তাহলে আমরা কী করবো, এই চ্যানেলে বিভিন্ন কোশ্চেন প্র্যাকটিস করবো, আর মাধ্যমিকে কীভাবে 95% ওপর নাম্বার পাওয়া যায় সেদিকে মানে সেটাকে আমরা টার্গেট করে রাখবো। সবাই ভাবো যে আমরা মানে চেষ্টা করো যে আমি আমার বেস্টটা দেবো, ঠিক আছে, যাতে আমি বেস্ট নাম্বার পাই, ঠিক আছে? ভালোভাবে পড়াশোনা করবো যাতে আমি আমার বেস্ট নাম্বারটা পাই, ঠিক আছে? সেটা 95 হতে পারে, 99 হতে পারে, তা আশা করছি কারোর কাছে 90 হতে পারে, তো কোনো প্রবলেম নাই। পড়াশোনাটা আমার ঠিকঠাক করতে হবে, নাম্বার তো অটোমেটিক, নাম্বার তো আসবেই, আমি পড়াশোনা করলে নাম্বার আসবে, ঠিক আছে? তো ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো, আর কোশ্চেনগুলো ভালোভাবে আশা করি এখান থেকে বোর্ড থেকে তোমরা কোশ্চেন যেগুলো অজানা ছিল সেগুলো তোমরা কপি করে নিয়ে এসো, ঠিক আছে? তো ঠিক আছে, ভালোভাবে পড়াশোনা করো, অল দ্য ভেরি বেস্ট।